সবাইকে। এখন আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের আমি গত ভিডিওতে যে তোমাদের ত্বরণ, তারপরে সরণ দূরত্ব, বেগ, দ্রুতি এসব নিয়ে যে হালকা আলোচনা করছিলাম তার পরবর্তী অংশটুকু দেখানোর চেষ্টা করব। দেখা যাক কি দেখিয়েছে তোমাদের এখানে। যে দ্রুতি, বেগ, তারপরে আছে কি এখানে ত্বরণ, মন্দন এসব জিনিস নিয়ে গতদিন আমরা আলোচনা করছি। এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্বরণ থেকে শুরু করি আমরা। ওকে, গ্রাফ। এটা হচ্ছে আমাদের বেগ, সময়, লেখচিত্র। আচ্ছা, এখন এই যে গ্রাফটা যে দেখো প্রথমে এখান মূল বিন্দুক্রমে একটি সরলরেখা, তারপরে হচ্ছে এটি কি মানে সময় যে অক্ষটা অর্থাৎ আমরা যেটাকে এক্স অ্যাক্সিস বলি, এক্স অক্ষ বলি তার সমান্তরাল। তারপর এটা আবার তোমার এই প্রথম যে রেখাটা ছিল, লেখচিত্র ছিল তার মতো গেল। তারপরে এদিকে আবার একটা আসলো। আচ্ছা, এখন তোমাদের এখন তো এগুলো আমি বুঝাইনি, এখন জাস্ট নর্মালি বলি। এ থেকে বিতে বেগ দেখো বৃদ্ধি পাচ্ছে। এই যে সময় যাচ্ছে, সময়ের সাথে কি বেগও বৃদ্ধি পাচ্ছে। এদিকে হচ্ছে বেগ, এদিকে হচ্ছে সময়। এদিক দিয়ে আমি যত এদিকে আগাচ্ছি এটাও কিন্তু তত উপরে উঠতেছে, ঠিক আছে? তাহলে কি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। আর সময়ের সাথে বেগ বৃদ্ধি কি আমরা কি বলি? ত্বরণ বলি। কাজে এ থেকে বি হচ্ছে আমাদের ত্বরণ। এ থেকে বি অবস্থানে হচ্ছে আমাদের এখানে ত্বরণ হয়েছে। তারপরে বি তোমাদের যে দুঃখিত, এ থেকে বি না, আসলে এই পুরো অংশটাই এ। এই অংশ আমাদের ত্বরণ হয়েছে। আবার এই যে এই অংশটা এটা হচ্ছে আমাদের বি অংশ। বি অংশ আমাদের কি হয়েছে তা দেখি। বি অংশে দেখো একটি নির্দিষ্ট বেগ, এখানে সময়ের সাথে সাথে আমাদের ব্যাগের কোনো পরিবর্তন হয়নি একদম। ব্যাগটা সময়ের সাথে এই যে এদিকে আমরা আগাচ্ছি যত সময় বাড়ছে, কিন্তু ব্যাগ ওই একই রয়েছে। কাজে এটা হচ্ছে আমাদের সমবেগ। তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখো আমরা সময়ের সাথে সাথে আবার আগাচ্ছি, আমাদের ব্যাগটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কাজে এখানে কি আমাদের আবার হয়েছে ত্বরণ। আবার দেখে এই যে এইখান থেকে এইখানে অর্থাৎ ডি পোর্শনটা দেখো, আমরা সামনের দিকে আগাচ্ছি, সময়ের দিকে সময় বাড়ছে, কিন্তু বেগ কি হ্রাস পাচ্ছে। বেগ প্রতি সেকেন্ডে কি বেগ হ্রাস পাচ্ছে। আর বেগ হ্রাসের হারকে বলে মন্দন। ত্বরণ আর মন্দন মূলত একই, দুটি বেগের পরিবর্তনের হার। কিন্তু ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার এবং মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। ঠিক আছে? তারপরে আচ্ছা, এই অধ্যায়ে আমরা শুধু রৈখিক গতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যদি বেগের মানের পরিবর্তন হয় শুধু তাহলে ত্বরণ হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করলাম। তাহলে ত্বরণ হচ্ছে কি আমাদের শেষ বেগ বিয়োগ আদি বেগ, মানে কি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই অতিক্রান্ত সময়। এটাকে আমরা এভাবে বলতে পারি a is equal to v minus a divided by t। v হচ্ছে আমাদের শেষ বেগ, u হচ্ছে আদি বেগ। আর ত্বরণের মাত্রা তা আমরা আগে ক্লাসে দেখছি। ত্বরণের মাত্রা হচ্ছে কি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটারের একক হচ্ছে দুঃখিত, মিটারের মাত্রা হচ্ছে মানে দূরত্বের মাত্রা হচ্ছে l, আর সময়ের মাত্রা সেকেন্ড হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে t। তাহলে ওইটা আমরা একক চিন্তা করি, আমরা কিন্তু এটাকে আমরা মানে এটার মাত্রা বের করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে এই চ্যাপ্টারে আমাদের ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো অর্থাৎ অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু জিনিস লাগবে, ঠিক আছে? কিছু সূত্র মুখস্থ করা লাগবে। এই সূত্রগুলো হচ্ছে তোমরা দেখে নাও। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কি? এটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র? এই যে গতি সংক্রান্ত এই চ্যাপ্টারে যে বেগ নির্ণয় করার যে একটি সূত্র। তোমাকে যদি আদিবেগ বলা থাকে, সময় বলা থাকে, ত্বরণ বলা থাকে, তাহলে তুমি শেষ বেগ বের করতে পারবে। ঠিক আছে? এখানে এগুলো এত ডিটেলস তোমাদের প্রথমে পড়ার দরকার নেই। তো আমি আমার পক্ষে তো এগুলো সবগুলো লাইন বাই লাইন দেখানো সম্ভব নয়, আমি তোমাদেরকে মেইন টপিক গুলো দেখিয়ে দিচ্ছি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের গতি সংক্রান্ত একটি সূত্র। তারপরে এখানে আরো গতি সংক্রান্ত যে সূত্রগুলো আছে, তারপরে আছে এই সূত্র তো আমি আগে দেখিয়েছি। তারপরে যে S is equal to ut plus half a t square। S হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, u আদিবেগ, t সময়, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। ঠিক আছে? আরেকটি সূত্র তোমাদের হচ্ছে v square is equal to u square plus 2as।
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এই সূত্রটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে আরেকটি সূত্র আছে, এটা কি তোমাদের বই দিল না নাকি? দেওয়ার তো কথা। ওই সূত্রটি হচ্ছে তোমাদের s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে, ওই সূত্র এটা তোমাদের এখানে নাই, তো আমি আবার বলে দিচ্ছি। s s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 হোল ব্র্যাকেট ইন্টু টি। ঠিক আছে, এখন এভাবে আমরা বের করতে পারি। তারপরে আর এখানে এস হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, আর ভি আর ইউ তো আমরা জানি আচ্ছা আমাদের আদি বেগ এবং শেষ বেগ, আর টি হচ্ছে আমাদের সময়। আচ্ছা, এখন দেখো একটি জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? এই সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্কটি করছে? 1 মিনিটে সময় দেওয়া আছে, 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড। তারপরে এখানে কিলোমিটার/আওয়ার, 1 মিনিটে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান যেতে বলছে, তাহলে আদি বেগ ইউ এর মান হচ্ছে কত? 0। ইউ এর মান হচ্ছে 0। আর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমাদের 60 কিলোমিটার/আওয়ার। এটা কিন্তু আমরা মিটার পার সেকেন্ড নিব। কিলোমিটার/আওয়ার কে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হলে এটা 1000 দিয়ে দেখো কি করছে, 60 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তার মানে কি উপরে হচ্ছে 60 কিলোমিটার, নিচে হচ্ছে 1 আওয়ার। ঠিক আছে, এখন 60 কে আমাদের 1000 দিয়ে গুণ দিয়ে মিটার নিচ্ছে, আর 1 আওয়ার কে আমার 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, মানে 60 গুণ 60 হচ্ছে 3600 সেকেন্ড। আচ্ছা, কিলোমিটার/আওয়ার কে আমার মিটার পার সেকেন্ডে নিতে হলে জাস্ট একটা সহজ টেকনিক হচ্ছে 1000 দ্বারা গুণ এবং 3600 দ্বারা ভাগ, তাহলেই মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ। 1000 দ্বারা গুণ, যেমন এই যে দেখো এটা কিন্তু এটা হচ্ছে আমাদের 60। ঠিক আছে, এখন 60 কে আমরা কি করব? আচ্ছা, 60 কে গুণ দিব কত দিয়ে? 1000, দুঃখিত জায়গাটা আসলে হয়নি, আবার দেখাচ্ছি। 60 গুণ 1000, 1000 দ্বারা গুণ দিব, এমনকি 3600 দ্বারা ভাগ দিব। 3600 দ্বারা ভাগ দিলেই যেহেতু আমাদের একক চলে আসবে। এককটা কি হবে? এককটা হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 60 কে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ দিলে আমাদের মিটার পার সেকেন্ড এককে চলে যাবে। এই জিনিসটি আমি যদি দেখালাম, তাহলে আমাদের এখানে শেষ বেগও আমরা জানি, আদি বেগও আমরা জানি। তাহলে এখানে তারা কি কি বলছে, গাড়িটির ত্বরণ কত? ঠিক আছে, তারা দেখো দেখো ভি ইজ ইকুয়াল টু এটি সরাসরি করে ফেলছে। তারা করছে কারণ কি? আমরা কি জানি, সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা জানি। সূত্রটা আমরা আমাদের জানা সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, এখন দেখো মানে কি বলছে, প্রশ্ন বলছে গাড়িটির ত্বরণ কত। এখন এই এ অর্থাৎ কি ত্বরণ কি আমাদের এ কত বের করতে হবে। এখন আমরা দেখো এখানে ভি ভি এর মান কিন্তু জানি, এই যে বললাম যে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ দিয়ে বের করে ফেলতে পারি। ইউ হচ্ছে 0, যেহেতু কি বলছে স্থির অবস্থা বলা আছে প্রশ্নে। টি টি এর মান কত? 1 মিনিট। 1 মিনিট সমান আমরা কত জানি? 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড। 60 সেকেন্ড, 60 সেকেন্ড যদি হয় তাহলে এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি, মানে ইউ ইউ এর মান তো জিরো জিরো হবে। ইউ এর মান কত হবে আমাদের? ইউ এর মানটা হচ্ছে আমাদের 0। ইউ এর মান হচ্ছে আমাদের 0। এই ইউ এর মান যদি 0 হয়ে থাকে, তাহলে আমাদের কি থাকে? ভি ইজ ইকুয়াল টু এট টি। ঠিক আছে, এই যে এই জিনিসটাই তারা ইউজ করছে এখানে। এই দেখো ভি ইজ ইকুয়াল টু এট টি, কারণ ইউ হচ্ছে 0। তারপর এখান থেকে আমি পক্ষান্তর করে এ এর মানটা, মানে এ ইজ ইকুয়াল টু কি হবে? ভি ডিভাইডেড বাই টি। ভি ডিভাইডেড বাই টি, তারপরে এই দুইটা মান বসাই দিলে যেটা আসবে মিটার পার সেকেন্ডে, সেকেন্ড স্কয়ার এককে, সেটি হচ্ছে আমাদের ত্বরণ। ওকে, তারপরে দেখো একটি গাড়ি 60 মাইল/আওয়ার বেগে চলতে
চলতে হঠাৎ করে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, গাড়িটির মন্দন কত? মন্দন আর ত্বরণ তোমার এক হিসাবেই চিন্তা করবা। আচ্ছা, 60 মাইল পার আওয়ার, আমরা কি 1 মাইলের সূত্র জানি? 1 মাইল সমান হচ্ছে আমাদের 1609 মিটার। এখানে অবশ্য দিচ্ছে 1609 পয়েন্ট সামথিং মিটার। আচ্ছা, তোমাদের মনে রাখার সুবিধার্থে 1 মাইল সমান হচ্ছে আমাদের 1600 মিটার, এটা মনে রাখলেই হবে। 1600 মিটার, 1 মাইল সমান সমান হচ্ছে 1600 মিটার বা 1.6 কিলোমিটার, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মাইল পার আওয়ার। তাহলে মাইল পার আওয়ার আমরা আগে কি জানি? আগে জানতাম যে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে? 1000 দ্বারা গুণ এবং 3600 দ্বারা ভাগ। 1000 দ্বারা কেন গুণ করতাম? কারণ হচ্ছে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ঠিক এই জায়গায় আমরা কি করব? এই জায়গায় আমরা করব যেমন 60 মাইল পার আওয়ার, এটাকে আমরা যদি নিতে চাই তাহলে আমরা করতে হবে আমাদের এই যে 60 কে গুণ দিতে হবে কি দ্বারা? 60 কে গুণ দিতে হবে 1600 দ্বারা। 1600, কারণ কি হচ্ছে 1 মাইল সমান সমান 1600 মিটার, ডিভাইডেড বাই হবে আমাদের, এটা ভাগ হবে আমাদের 3600। 3600, ঠিক আছে। এই যদি হয় তাহলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে, এই যে 26.8 মিটার পার সেকেন্ড। ওই যে 26.8 মিটার পার সেকেন্ড এটা চলে আসবে। তাহলে এটা আসলে কি? একটি গাড়ি এত বেগে চলতে গিয়ে, তার মানে এটা হচ্ছে আমাদের আদি বেগ। যেহেতু এত বেগে চলতে গিয়ে তার ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় এবং গাড়িটি থামাতে 5 মিনিট সময় নেয়। কি মানে? মানে কি শেষ পর্যায়ে গিয়ে গাড়িটি কি থেমে যাবে? অর্থাৎ কি গাড়িটির শেষ বেগ ভি এর মান কত হবে? 0। তাহলে গাড়িটির মন্দন কত? ঠিক আছে। আর সময় বলা আছে কত? 5 মিনিট। 5 মিনিট সমান সমান কত সেকেন্ড? 5 গুণ 60 সেকেন্ড। 5 গুণ 60 সেকেন্ড। 5 গুণ 60 দিয়ে কত হবে আমাদের? আমরা যদি 5 এর সাথে 60 গুণ দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে 5 × 30 আর 0 300। 300 সেকেন্ড। 300 সেকেন্ড আসবে আমাদের। ও 30s লিখতে পারি এটাকে আমরা। তাহলে দেখো তাহলে কি বলছে আমাদের? এখানে কি বলতে, গাড়িটি থামাতে হলে তাহলে গাড়িটির মন্দন কত? ঠিক ওই আগে যে আমরা দেখিয়েছিলাম, দেখো যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই সূত্র দিয়ে হয়ে যাবে। কারণ আমরা ভি কত জানি? এখানে গাড়িটি যেহেতু শেষ পর্যন্ত থেমে যাবে, ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান কিন্তু আমরা বের করছি 60 মাইলস পার আওয়ার। এটাকে আমরা কি 1600 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ দিয়ে আমরা কি বের করছি? মিটার পার সেকেন্ড। সময় দেওয়া আছে 300 সেকেন্ড, 5 মিনিট। তাহলে এর মান কত হবে তা আমরা বের করে ফেলবো অতি সহজে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে। জিনিসটা আসলে কি? দাঁড়াও, এই যে এখানে যে তোমাদের এর মানটা বের হবে তা কিন্তু নেগেটিভ বের হবে, মানে কি মাইনাস সামথিং বের হবে। কারণ কি? দেখো এটা যেহেতু 0, এটা যখন ওই সাইডে পক্ষান্তর করে নিবা সে কারণে এর মানটা নেগেটিভ বের হবে। আর এর মানটা যে নেগেটিভ অর্থাৎ কি ঋণাত্মক মান, এর অর্থ হচ্ছে মন্দন। এর ঋণাত্মক মান হলে বুঝতে হবে মন্দন। এর যদি অর্থাৎ কি এর মান যদি ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে এটা কি আমাদের ত্বরণ। এটা হচ্ছে আসলে আমাদের মূল পার্থক্যটা। আচ্ছা, তারপরে দেখা যাক। তারপরে আমাদের এখানে কি আছে? তারপরে দাঁড়াও, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালে 10 সেন্টিমিটার ঢুকে পড়েছে, বুলেটের মন্দন কত? আচ্ছা, 10 সেন্টিমিটার ঢুকে পড়েছে, বুলেটটির মন্দন কত? একটি বুলেট 1.5 কিলোমিটার বেগে ছুটে একটি দেয়ালে 10 সেন্টিমিটার ঢুকে পড়েছে, বুলেটটির মন্দন কত? আচ্ছা, বুলেটটি যেহেতু 10 সেন্টিমিটার ঢুকে পড়েছে, তাহলে ঢুকার পরে শেষ বুলেটটা অবশ্যই থেমে যাবে, মানে শেষ অবস্থানে কি বুলেটটা থেমে যাবে। যেহেতু থেমে যাবে সেহেতু বুলেটটার শেষ বেগ কত হবে? 0। আদি বেগ কত হবে? 1.5 কিলোমিটার পার সেকেন্ড। যেহেতু আমরা কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে দিব, সেহেতু এটাকে আমরা শুধু 1000 দ্বারা গুণ দিলেই চলবে। 1.5 ইন্টু 1000 দিলেই হয়ে যাবে, কি হয়ে যাবে আমাদের? মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের বুলেটটির মন্দন কত? এটাও সেম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ
টি। ঠিক আছে, দেখো এই সূত্র দিয়ে কি হয় নাকি, দেখো দেখো আমাদের এখানে ভি এর মান জানি 0, ইউ এর মান জানি 1.5, এটাকে আমরা মিটার পার সেকেন্ড নিতে পারবো। দেখো আমার কি বের করতে হবে, এর মান, টি এর মান কি এখানে আছে, নাই, কাজে কি এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না। কোন সূত্র ইউজ করতে হবে এটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। আমাদের কিন্তু আরেকটা সূত্র ছিল, ওই সূত্রটা কি দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। ঠিক আছে, দেখো এই সূত্রটা যদি ইউজ করি, ভি সমান জানি আমরা 0, ইউ সমান আমরা জানি কত 1.5, কে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে নেই তাহলে কত হবে, 100 দ্বারা 1000 দ্বারা গুণ দিলেই হবে। তারপরে আর আছে কত আমার এখানে, টু, তো টু এই কনস্ট্যান্ট মান, এর মান বের করতে হবে এস, এস এর মান কি বলা আছে এখানে 10 সেন্টিমিটার। এখন আমরা যে এখানে মিটার এককে বসাইতে হবে, মিটার পার সেকেন্ড বা কোনো কিছুর একক মিটারে, তাহলে সেন্টিমিটারকে মিটার নিতে গেলে কি করতে হবে, 10 কে আমরা কি দ্বারা ভাগ দিব, 100 দ্বারা ভাগ দিব, 100 দ্বারা ভাগ দিলে আমাদের এটা মিটারে চলে আসবে। ঠিক আছে, কারণ আমরা কি জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 1 মিটার ইজ ইকুয়াল টু জানি আমরা 100 সেন্টিমিটার। তাই দেখো ভি এর মান বসাইলাম, ইউ এর মান বসাইলাম, এস এর মান বসাইলাম, তাহলে আমরা এখান থেকে পক্ষান্তর করে এর মানটা অবশ্যই বের করতে পারবো। এর মানটা অবশ্যই ঋণাত্মক আসবে। ঠিক আছে, কারণ কি, ত্বরণ ঋণাত্মক মানে এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কি মন্দন হবে, যেহেতু বুলেটটা দেয়ালের ভিতর গিয়ে থেমে গিয়েছে, কাজে কি বুলেটটার ব্যাগ কি হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না। ওকে, এখন আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই, যদি কোনো বস্তুকে বলা থাকে যে সমবেগে চলছে, তাহলে সমবেগে চলার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, এস ইজ ইকুয়াল টু ভি টি। এটা হচ্ছে কি আমাদের সমবেগের সূত্র, সমবেগের সূত্র। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে ওই সমবেগের মান, এখানে কোনো আদি বেগ শেষ বেগ নাই, আদি বেগতা শেষ বেগতা, এটা হচ্ছে আমাদের সমবেগ, আর টি হচ্ছে সময়। ওকে, তারপরে দেখা যাক আমাদের পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রটা আসলে আমাদের গ্যালিলিও নামক একজন, যে তিনি আমাদেরকে এই সূত্রটা দিয়েছেন। পরন্ত বস্তুর 3টা সূত্র আছে, দেখো প্রথম সূত্রটা কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা এর মানেটা কি আসলে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, মনে করো এই যে একটি একটি বাড়ি, বিল্ডিং, এটা হচ্ছে এখানের ছাদ। ঠিক আছে, এটা হচ্ছে ছাদ। এখন স্থির অবস্থান, এটা মনে করো এখানে দুইটা বস্তু আছে ছাদের উপর স্থির, স্থির অবস্থান ও একই উচ্চতা, তারা কিন্তু বিল্ডিং এর ছাদে আছে যেহেতু, তারা ভূমি থেকে তাদের যেটা হচ্ছে ভূমি, ভূমি থেকে তাদের উচ্চতা কি সমান, এটা হচ্ছে তাদের, এটুকু হচ্ছে তাদের উচ্চতা, এটুকু হচ্ছে তাদের উচ্চতা। এখন তার উচ্চতা সেম, উচ্চতা যদি আমাদের এইচ হয়, আচ্ছা ঠিক আছে। তারপরে কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ঠিক আছে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তার মানে কি, এখান থেকে যদি আমরা দুটিকে বস্তুকে নিয়ে ছেড়ে দেই, তাহলে ছেড়ে দিলে মনে করো 10 সেকেন্ড পরে এই বস্তুটা এখানে আসছে, তাহলে 10 সেকেন্ড পরে এই বস্তুটাও এখানে আসবে। মনে করো এটা লোহা, এটা হচ্ছে তুলা, তবুও এ যদি একই সাথে তার একই সাথে ভূমিতে পড়বে, ছাড়া একই সাথে, কারণ কি বিনা কি বলছে দেখো, স্থির অবস্থানে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, যদি এখানে কোনো বিনা বাধা বলতে কি বলছে, আমরা তো নর্মালি যে পরিবেশে থাকি সেখানে তোমার বায়ুমণ্ডল আছে, বাতাস আছে, তার মানে কি এখানে বাতাসের কোনো বাধা থাকতে পারবে না। ঠিক আছে, বাতাসের বাধা থাকলে তারা অবশ্যই অবশ্যই তুলা পড়তে পড়তে অনেক দেরি হবে, আর লোহাটা সাথে সাথে পড়ে যাবে। ওকে, দ্বিতীয় সূত্রটা দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ মনে করো একটা বস্তু যদি এখান থেকে ছাড়ি, ধরো টি সময় পর বস্তুটা এই জায়গায় আসলো, ঠিক আছে, তাহলে এখানে যে ব্যাগটা প্রাপ্ত হলো, এখান থেকে এখানে আসতে যে ব্যাগটা প্রাপ্ত হলো, তাহলে আসলে কি হবে, টি সময় প্রাপ্ত ব্যাগ ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে, যেই সময় আসলো ওই সময় সমানুপাতিক, তাহলে কি ভি যদি ব্যাগ হয় তাহলে ভি সমানুপাতিক হবে টি।
আচ্ছা, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের কি সমানুপাতিক। ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে, মনে করো এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে এই দূরত্ব অতিক্রম করলো, নির্দিষ্ট সময়টা কত টি, ঠিক আছে, অতিক্রম করে তা যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি এইচটা হবে কি অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু সামথিং, অর্থাৎ এখানে যেহেতু সমানুপাতিক বলছে তাহলে কি সমানুপাতিক এইচ সমানুপাতিক কি হবে টি স্কয়ার। এটাই বলছে তারা আসলে। এটা হচ্ছে পরমাণু বস্তুর ৩টা সূত্র। এটা অনেক সময় আর কি পরীক্ষা দিয়ে দেয়। তোমরা লিখতে পারো এটা। লিখে প্র্যাকটিস করে। এখন তোমাদের যে সূত্র দেখো, v is equal to u প্লাস, ওই দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলা একই থাকবে। আমরা গতি সূত্রগুলো কি জানতাম, v is equal to u প্লাস at, এখানে কি লিখছে v is equal to u প্লাস gt। আমরা যে ত্বরণ বলি ওই ত্বরণ আর এই ত্বরণ এক না, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ ইউজ করব। এর মান হচ্ছে জি এর মান হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর এখানে বাকি সূত্রগুলো একই দেখো। এস এর জায়গায় বলবো এইচ, এস ছিল কি অতিক্রান্ত দূরত্ব, আর এইচ হচ্ছে কি আমাদের মানে যে উচ্চতাটা অতিক্রম করে, যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র একই থাকবে। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর কি এখানে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস জি এইচ। আগে কি ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এখানে টু জি এইচ, মানে এর জায়গায় আসছে জি আর এস এর জায়গায় আসছে এইচ। এটা হচ্ছে মেইনলি। তারপরে দেখো ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটি ছুঁড়ে বলটা কত উপরে উঠবে। দেখো পরন্ত বস্তুর সূত্র কি, এটা আমাদের যদি মানে পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা কখন ইউজ করব, যে জায়গায় আমাদের মানে অভিকর্ষজ মানে আমাদের অভিকর্ষজ ত্বরণ থাকবে। অর্থাৎ কোনো কিছু যদি আমরা উপরের দিকে আকাশের দিকে নিক্ষেপ করি তাহলে এই ক্ষেত্রে কি, বা উপর থেকে নিচে ফালাই, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের ইউজ হবে, এমনকি ওই পরন্ত বস্তুর সূত্রগুলো ইউজ হবে। আচ্ছা, একজন ভালো পেস বোলার এত বেগে কোনো বলকে ছুড়লো মানে কি, সে আদি বেগটা কত 150 ইন্টু 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার আদি বেগ। ইউ তার মানে কি ইউ দেওয়া আছে। সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে, ঠিক আছে। আর জি এর মান কিন্তু আমরা জানি, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউ জানি, জিও জানি, মানে কি আদি বেগ জানি, ত্বরণ জানি। এখানে শেষ বেগ কত, ভি এর মানও কিন্তু আমরা জানি, যদিও সরাসরি বলা নাই, ভি এর মান হবে 0। কারণ দেখো এখান থেকে যখন সে ক্রিকেটার যখন বলটি উপরে ছাড়বে, সেটা উপরে গিয়ে কিন্তু আবার নিচের দিকে পড়বে। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কিন্তু এই জায়গার মধ্যে বলটির ব্যাগ 0 হয়ে যাবে, ঠিক আছে। বলটির ব্যাগ যেহেতু 0 হয়ে যাবে তাহলে আমরা ভি এর মানও জানি, ইউ এর মানও জানি, জি এর মানও জানি। তাহলে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে দেখো, এখানে দেখো আমাদের সূত্র আছে ভি, এই যে এই সূত্রটা দেখো, ভি এর মানও জানি, ইউ এর মানও জানি, জি এর মানও জানি, এইচ এর মানটা বের করলেই চলে যাবে, এইচ ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে। মানে পক্ষান্তর করে নিয়ে তোমরা জাস্ট এইচ এর মানটা বের করবে। তারা এখানে অবশ্য করে দিয়েছে, তারা একটু জটিল ভাবে করছে হয়তো, কিন্তু যে ওই সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে করলে একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আরেকটি প্রশ্ন করছে, পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড আমরা নিতে হলে 1000 দ্বারা গুণ করবো। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দেই সেটি কত উপরে উঠবে। ভালো প্রশ্ন। এরকম যদি দেয় তাহলে কামানের গোলা ছুড়ে দেয় তাহলে সেটি কত উচ্চতে উঠবে। ওই আগের মতোই ক্রিকেট বলের মতো বের করার চেষ্টা করি, শুধু আদি বেগের মান কত হবে, 10 কিলোমিটার, এই যে ওইটার বদলে হবে কি যে 10,000 মিটার পার সেকেন্ড, ওই উপরের অঙ্কের মতোই। ভি এর মান হবে 0, ইউ এর মান হবে এত, আর এখানে জি এর মান তোমরা জানি। তাহলে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, সূত্র ইউজ করলেই হয়ে যাবে।
আচ্ছা, তারপর এখানে কি লিখছে দেখো। যদিও মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তার কারণ হচ্ছে আমাদের মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান ধরেছি এত, পৃথিবীর কাছাকাছি দূরত্বের জন্য এটা সঠিক। কিন্তু যদি পৃথিবী থেকে অনেক উপরে উঠে যায়, এর মান কমতে থাকবে। আমরা যখন ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস এ টু জি এইচ। আচ্ছা, ভালো কথা। এখানে সূত্রটা দেখো, তোমরা মাইনাস লিখছে। তোমাদের এই সমস্যা সমাধান করার জন্য একটা বলি। উপরে যখন তোমরা অঙ্কটা করবা তখন তোমাদের রেজাল্টটা নাও মিলতে পারে। কোন বস্তু, আচ্ছা জি এর মান নিয়ে যে প্রশ্নটা, জি এর মান, ঠিক আছে, জি এর মান কত, 9.8। কোনো কিছু যখন আমরা ভূমি থেকে উপরের দিকে ঢিল দিব তখন এটার জি এর মান আমরা কি বসাবো, -9.8, ঠিক আছে। আর কোনো কিছু যখন আমরা উপর থেকে নিচে ছাড়বো তখন এটা লিখতে হবে আমাদের +9.8, ঠিক আছে। এটা মনে রাখলেই চলবে। তাহলে এই যে এই সূত্রের দিকে তাকায় লাভ নেই আমাদের। সমীকরণটি বের করেছি তখন জি এর মান পরিবর্তন হচ্ছে না। দেখো, আমরা যখন মানে ক্রিকেটার যখন বলটি উপর দিকে নিক্ষেপ করছে তখন কিন্তু আমাদের জি এর মান পরিবর্তন হচ্ছে না। জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এটা কি আমাদের যখন এই যে অনেক গতিতে যখন ছাড়বো, কোনো কিছু যখন অনেক উচ্চতে চলে যাবে, অর্থাৎ কি পৃথিবীর যে আকর্ষণ থেকে সে মানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু আমাদের জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে। আমরা কি একটা কথা মনে রাখবা, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় জি এর মান তত কমতে থাকবে, ঠিক আছে। কাজে জি এর মান পরিবর্তন হতে থাকবে। তার মানে কি, সেজন্য এটা বলছে সমীকরণটি বের করে তখন জি এর মান পরিবর্তন হচ্ছে না। এই সমস্যার বেলায় কথাটা সত্য না। এই সমস্যার বেলায় কথাটা সত্য না। আমরা যখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত যেটুকু শিখেছি সেই বিধি দিয়ে আমরা সমাধান করতে পারবো না। না পারলেও খুব একটা ক্ষতি হবে না। কারণ এত তীব্র গতিতে কোনো কিছু ছুড়লে বাতাসের সাথে সংঘর্ষে তাপ সৃষ্টি হবে, এটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। কাজেই এত গতির ক্ষেত্রে আসলে আমাদের থিওরিটিক্যালি আমরা অঙ্কটা করতে পারলেও মানে প্রকৃতপক্ষে আমাদের এটা আসলে করা সম্ভব না। আচ্ছা, তারপরে এখানে তোমাদের তেমন কিছু না। এখানে বলা আছে সময় আর দূরত্ব, সময় আর দূরত্ব এদের গ্রাফ নির্ণয় করার জন্য হয়তো বলছে। গ্রাফ নির্ণয় করা খুবই সহজ বিষয়। এখন দেখো, গ্রাফ নির্ণয় কেমনে করবা। কাগজের মধ্যে এরকম দুইটা এক্সিস নিবা। এটা হচ্ছে তোমাদের টাইম, আর এটা হচ্ছে এস দূরত্ব। এখন 0 সেকেন্ডে, এটা হচ্ছে 0 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 0। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এদিকে 1 যাবা আর এই বরাবর 1 যাবা। এখানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 2 সেকেন্ডে, এখানে 1 ছিল 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এদিকে থেকে এখানে 4। পরে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 9, 1 2 3। আর এখানে কত যাবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম এরকম ভাবে বসাতে থাকবে। বসিয়ে বসিয়ে আমাদের এই যে এই পয়েন্টগুলো আসলে যোগ করে দিবে, শেষ। তাহলেই হয়ে যাবে আমাদের দূরত্ব সময় লেখচিত্র। এখন থেকে কিন্তু আমরা ত্বরণও বের করতে পারবো। ত্বরণ কিভাবে বের করবা, দেখো এখানে আসলে অবশ্য যা মনে হচ্ছে ত্বরণ নাই। আচ্ছা দেখো, অবশ্য ত্বরণ কিভাবে বের করবে। ত্বরণ সমান আমরা কি জানি, ত্বরণ আমরা জানি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এই জায়গায় দেখো ত্বরণ কত, বেগের পরিবর্তন কত, আগে বেগ বের করবে। 2 সেকেন্ডে বেগ, বেগ কত, বেগ কত আমাদের এখানে 4/2। আমরা কি জানি, বেগ সমান কি জানি, এস বাই টি। তাহলে এখানে বেগ হচ্ছে আমাদের 2 আর এখানে বেগ হচ্ছে আমাদের 3। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে 1। আর কয় সেকেন্ড, এটা 1 সেকেন্ডে। তাহলে এখানে 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক এইভাবে প্রত্যেকটা সেকেন্ডে বের করতে পারবা ত্বরণ। এটাই করছে, এটা তোমাদের তো জটিল না। তারপরে আছে কি তোমাদের এখানে,
এগুলো তোমাদের আসলে প্র্যাকটিক্যালের জিনিসপত্র। তারপরে তোমাদের এখানে অনুশীলনীর প্রশ্ন, এই অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি কোনোটা সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, সমস্যা নাই। যদি কোনো একটা প্রশ্ন তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা। আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে যদি সময় থাকে তাহলে দেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ।